আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা আদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আজকে আমার পেজের লাইভ থেকে অনেক অনেক স্বাগত। আমি প্রথমেই সবার কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত হয়ে নিচ্ছি বা চেয়ে নিচ্ছি যে অনেকদিন ধরে আপনাদের সামনে লাইভে আসতে পারছি না, বিভিন্ন হেলথ কেয়ার রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন্স আনসার নিয়ে। সো যারা এই মুহূর্তে আসলে অনেকদিন ধরে লাইভের জন্য ওয়েট করছিলেন তারা সবাই জানেন যে আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি এবং উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আমার হয়তো বা এই আসা যাওয়াটা অব্যাহত থাকবে এবং এটাই প্রথম না, আরও আগে অনেক আমি এরকম দেশের বাইরে থেকেও আপনাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এবং আপনাদের সকল হেলথ রিলেটেড প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সো আজকের লাইভটি ব্রডকাস্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার পেজ ডক্টর খালেদা আদিব বিনতে আব্দুল্লাহ এবং একই সাথে টোটাল ওয়েলনেস কেয়ারের পেজ থেকে। সো আশা করি সবাই এতদিন সুস্থ ছিলেন এবং ভালো ছিলেন। এই সুস্থতা এবং ভালো থাকার মধ্যেই আসলে আমাদের সকলের মাহাত্ম্য এবং আমরা চেষ্টা করি যে কিভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো। সো ভালো থাকার আসলে অনেকগুলো দিক আছে। যদি আমরা বলি যে ভালো থাকার অর্থ হচ্ছে সুস্থ থাকা, এবং এই সুস্থতার যদি আমরা WHO সংজ্ঞাটা একটু চিন্তা করি, এই সুস্থতা শুধু আমাদের শারীরিক সুস্থতা নয়, আমাদের মানসিক সুস্থতা, আমাদের এনভায়রনমেন্টের সুস্থতা সব কিছুর উপর ডিপেন্ড করে। সো সেই জন্যই আসলে আমাদের এই রিজেনারেটিভ মেডিসিনের একটি অন্যতম শাখা, যেটা নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে এবং বাংলাদেশে আমরা অনেক ডক্টর এখন একসাথে সমন্বয়ভাবে এটি নিয়ে কাজ করছি এবং যারা এর মাধ্যমে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে উন্নতি হয়েছে অথবা রেজাল্ট পেয়েছেন তারাই জানেন যে এই ধরনের চিকিৎসাটা একটি পার্মানেন্ট সলিউশন এবং অবশ্যই এই ধরনের চিকিৎসার মাধ্যমে আপনি একটি যে কোনো ক্রনিক ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। সো সবাই আমার সার্ভিসেস সম্পর্কে জানেন। আমি বেসিক্যালি সেল ফাংশন নিয়ে কাজ করি। প্রতিটি মানুষ অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং এই কোষগুলো যখন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে ধীরে ধীরে তখনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা বাসা বাঁধে। সো আমরা যদি প্রথম থেকেই এই কোষগুলোকে সুস্থ এবং ভালো রাখতে পারি এবং কোষের কার্যক্ষমতাকে ভালো রাখতে পারি, খুব সহজেই আমরা দেখব যে বিভিন্ন ক্রনিক ডিজিজ থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারছি এবং অবশ্যই একই সাথে আমরা যদি আমাদের কোনো ডিজিজ হয়েও যেয়ে থাকে এই সেল ফাংশন রিজুভিনেশন অথবা পুনর্বিন্যাসের মাধ্যমে আমরা কিন্তু অনেক ভালো একটি রেজাল্ট পাই। সো অনেক দিন আপনাদের সামনে লাইভে আসা হয় না আমার বিভিন্ন কারণে। দেখা গেছে যে রোগীর ব্যস্ততা এবং যেহেতু আমি বর্তমানে যেখানে অবস্থান করছি সেখান থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় 14 ঘন্টা। সো সেক্ষেত্রে আমাকে রাত জেগে রোগী দেখতে হচ্ছে এবং আমার অভিজ্ঞ ও দক্ষ টিম টোটাল ওয়েলনেস কেয়ারে তাদের নিরলস চেষ্টার মাধ্যমে রোগীদের আমার যে মেসেজ এবং আমার যে ট্রিটমেন্ট প্রোটোকল সেগুলোর মাধ্যমে রোগীদের সেবা করে যাচ্ছেন। আমাদের ডক্টরস আছেন, আমাদের ছেলে ডক্টর আছেন, মেয়ে ডক্টর আছেন, স্কিন এবং অ্যাস্থেটিক স্পেশালিস্ট আছেন, আমাদের অভিজ্ঞ কাস্টমার সার্ভিস এবং নার্স টিম। সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আমার অবস্থানেও তারা যেভাবে সার্ভিস দিচ্ছেন আমাদের রোগীদেরকে। আমি দূর থেকেও রোগীদেরকে যেভাবে সার্ভিস দিতে বলছি তারা একইভাবে সমমানের, বরং আমি বলবো আরেকটু উন্নত মানের চিকিৎসা দিচ্ছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই আমি টোটাল ওয়েলনেস কেয়ারের টিমকে অনেক ধন্যবাদ জানাই, বিকজ তারা আসলে আমার যে রোগীর ব্যাংক আছেন বা আমার যারা রোগী আছেন তাদেরকে তাদের সমমানের আমি থাকা অবস্থায় যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমেই তাদেরকে সুস্থতা দেওয়ার চেষ্টা করছে। সো অবশ্যই সময়ের যে দূরত্ব সেই দূরত্বটাকে এড়িয়েও আমি চেষ্টা করছি আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। সো আজকে আমি অনেক মেসেঞ্জারে মেসেজেস এবং হোয়াটসঅ্যাপে মেসেজেস এসেছে, তো সেগুলোর একটি সমন্বয় করে আমার লাইভটি সাজিয়েছি প্রশ্ন উত্তর নিয়ে। থ্যাংক ইউ, আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। সো শর্ট তার মধ্যে আমি সেই যে প্রশ্নগুলো আছে সেগুলোর সাথে সাথে এখানে কিছু প্রশ্ন যারা হেলথ রিলেটেড করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে করতে পারেন। সো আমি চেষ্টা করবো আজকের লাইফে আনসার দেওয়ার জন্য। একজন প্রশ্ন করেছেন যে শর্ট শকওয়েভ থেরাপি পার্মানেন্ট সলিউশন ফর ইডি অর পিএমই। ওকে, সো দেখেন প্রথমে বলে নেই যে শর্ট এবং শকওয়েভ হচ্ছে একটি ট্রিটমেন্ট ব্যবস্থাপনা।
তার আগে আমাদের জেনে নিতে হবে যে আসলে পিশট এবং শকওয়েভ কাদের জন্য প্রযোজ্য। সো পিশট হচ্ছে পুরুষদের যে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা এবং মহিলাদের সাথে দাম্পত্য জীবনে যাদের প্রবলেম হচ্ছে, তার পার্টনারের সাথে থাকতে প্রবলেম হচ্ছে এবং অতি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, যেটাকে প্রি ম্যাচিউর ইজাকুলেশন অথবা পিএমই বলছে, এই ধরনের কিছু অবস্থার সম্মুখে আমরা পিশট অথবা শকওয়েভ থেরাপি করে থাকি। এছাড়া শকওয়েভ থেরাপিটি আমরা বিভিন্ন পেইন ম্যানেজমেন্টেও কিন্তু ইউজ করি। আবার পুরুষদের যখন প্রোস্টেট এনলার্জ হয় অথবা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হয়, বয়সের সাথে সাথে প্রত্যেকটা পুরুষেরই দেখা যায় যে প্রোস্টেট একটু বড় হয়ে যাচ্ছে এবং প্রস্রাব ধরে রাখতে কষ্ট হচ্ছে। অনেকেই জানেন ইউরোম্যাক্স বা এই ধরনের ওষুধ তারা নিচ্ছেন, প্রোনর, যেগুলো মাসেলসগুলোকে টাইট করে রাখতে সাহায্য করছে এবং দেখা যাচ্ছে নার্ভগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তারপরও দেখা যায় যে প্রস্রাব ধরে রাখতে পারছেন না। এই বিভিন্ন কারণে কিন্তু শকওয়েভ থেরাপি দেওয়া হয়। সো আজকে কোয়েশ্চেনটা ছিল ইডি এবং পিএমএতে পিশট এবং শকওয়েভের পার্মানেন্ট সলিউশন কিনা। এরকম আমার প্রচুর রোগী আছে। আমি যখন সেন্টারে দেখেছি বা অনলাইনে এখন রোগী দেখছি, সেই ক্ষেত্রে প্রচুর রোগী আমরা দেখছি বাংলাদেশের। যদি আমরা একটু গড় করি আমার 7 বছরের ক্যারিয়ারে রিজেনারেটিভ মেডিসিনের সেক্টরে, আমি যদি একটু গড় করি অ্যাবাউট 65% পুরুষরা এই সমস্যায় ভুগছেন। তবে এই সমস্যার সমাধানের আগে আমি সমস্যার কারণগুলো নিয়ে একটু আলোচনা করে নিই ছোট্ট করে। প্রথমে দেখা যাচ্ছে যে এই সমস্যাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটি হচ্ছে সাইকোলজিক্যাল বা সাইকোজেনিক যে কমিউনিকেশন পার্টনারের সাথে, সেটা ল্যাকিংস থাকার দরুন। তো অনেকেই মনে করেন সাইকোলজিক্যাল অর্থ মানসিক কোনো রোগ না, এরকম কোনো কিছুই নয়। আপনার পার্টনারের সাথে যদি আপনার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট না হয় যে কোনো কারণে, তাহলে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে। এর সাথে আরও যুক্ত হয়েছে স্ট্রেস। বাংলাদেশে আমরা জানি সবাই স্ট্রেস নিয়ে কাজ করছি এবং দেখা যাচ্ছে আমাদের কাজের স্ট্রেসকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছি না। একই সাথে আমাদের ফ্যামিলি স্ট্রেস, সব কিছু মিলিয়ে আমাদের শরীরে অনেক খারাপ কিছু টক্সিন বা দূষিত পদার্থ নির্গত হচ্ছে অটোমেটিক শরীরের যে মেকানিজম আছে তার মাধ্যমে। সো এই ডিফেন্সিভ মেকানিজমের মাধ্যমে যে টক্সিনটি আমাদের শরীরে প্রবেশ করছে অটোমেটিকভাবে স্ট্রেস হয়ে বা অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে অথবা স্লিপ ডিসঅর্ডার থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এই টক্সিনসগুলো হরমোনের সাথে বাইন্ড হয়ে হরমোনগুলোকে ইনঅ্যাক্টিভ করে ফেলছে। প্রচুর রোগী আমরা পাই যাদের হরমোন খুব ভালো, সবার ধারণা যাদের ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন আছে তাদের হরমোনস কম বা টেস্টোস্টেরন কম। তো টেস্টোস্টেরন আসলে একা এর জন্য রেসপন্সিবল না, একই সাথে রেসপন্সিবল হচ্ছে কতটুকু টেস্টোস্টেরন ফ্রি আছে, একই সাথে কতটুকু বাইন্ড হয়ে আছে এবং কতটুকু অ্যাক্টিভ আছে। সো এগুলো সবই ডিপেন্ড করছে আপনার বডিতে টক্সিন কতটুকু আছে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে টক্সিন যদি বডিতে থেকে যায় তাহলে হরমোন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং তখন আপনাকে যত চিকিৎসায় দেওয়া হোক না কেন খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে আমরা যেটাকে ভাগ করেছি এটাকে যে ফাংশনাল প্রবলেম। ফাংশনাল প্রবলেমের মধ্যে প্রথমে যেটা বললাম যে হরমোনাল যে ইনঅ্যাক্টিভিটি, এটা কিন্তু আমাদের টক্সিন থেকে হচ্ছে, বাট হরমোনের তৈরি হওয়া কমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা যায় বয়সের সাথে আফটার 40 অথবা যে কোনো কারণে লাইক স্থূলতা অথবা দেখা যায় যে জেনেটিক কোনো কারণে পুরুষদের শরীরে খুবই ইম্পর্টেন্ট কিছু হরমোন পর্যাপ্ত পরিমাণে থাকে না বা তৈরি হয় না। অনেক সময় দেখা যায় অনেকে অনেক ধরনের নিউট্রিশনাল ইমব্যালেন্স হয়ে খাদ্য তালিকা গ্রহণ করছেন বা ডায়েট প্ল্যান করছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে নিউট্রিশনের অভাবে হরমোনসগুলো অ্যাক্টিভ নয় বা হরমোন প্রোডাকশন হওয়ার জন্য যে নিউট্রিশন দরকার সেগুলো বডিতে যথেষ্ট পরিমাণে নেই। সেই ক্ষেত্রে আমরা এটাকে ফাংশনাল প্রবলেমের মধ্যে ফেলতে পারি, যে হরমোনের ভারসাম্যহীনতা বয়সজনিত কারণে অথবা যে কোনো কারণে যদি বডিতে প্রপার নিউট্রিশন না আসে তাহলে কিন্তু আমাদের হরমোন অ্যাক্টিভ হবে না। অ্যান্ড এই ফাংশনাল প্রবলেমের মধ্যে আরও একটা জিনিস ইনক্লুড, সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার এবং স্থূলতা। এই 5টি ডিজিজকে এখন পুরো ওয়ার্ল্ডে আসলে মেটাবলিক সিনড্রোম বলছে, যেখানে আমরা দেখছি যে মেটাবলিক সিনড্রোম যাদের আছে পরবর্তীতে কখনো না কখনো তাদের এই প্রবলেমগুলো ধরা পড়ছে।
এখানে খুব গুরুত্বপূর্ণ একটি হিসাব বা একটি রিসার্চ ফাইন্ডিংস বলতে চাই, যে যাদের আসলে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করছে তাদের অ্যাবাউট 40% রিস্ক থাকে ভবিষ্যতে ইরেকটাইল ডিসফাংশনের পাশাপাশি ইসকেমিক হার্ট ডিজিজ অথবা হার্ট অ্যাটাক অথবা সিভিডি বা সেরিব্রোভাস্কুলার ডিজিজ অথবা ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে 40% বেশি। সো তাহলে বুঝতেই পারছেন যে কতটা এটি রিস্কি জোনে আমরা থাকি যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে পুরুষদের। তো এটা আসলে শুধুমাত্র দাম্পত্য জীবনের জন্য যে ট্রিটমেন্ট করতে হবে সেটা নয়, আপনাকে সুস্থ থাকার জন্য যে জন্য ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। বিকজ যখন আমরা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কাজ করি তখন দেখা যায় যে আমরা একটা বডির পুরো স্ক্যান করে ফেলি এবং ইম্পর্টেন্ট যে হরমোনস অথবা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বডিতে বেশি থাকা বা কম থাকলে ভারসাম্যহীনতা হতে পারে বা ডিজিজ হতে পারে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফেলি। সো খুব আর্লি ডায়াগনোসিস হয়ে যায় যদি কারো হার্ট অ্যাটাক অথবা সেরিব্রোভাস্কুলার ডিজিজ অথবা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ইরেকটাইল ডিসফাংশনের এই প্রবলেমগুলোকে ফাংশনাল প্রবলেম বলছি, অর্থাৎ হরমোনের ইমব্যালেন্স এবং এনি ক্রনিক ডিজিজ যেগুলোকে আমরা মেটাবলিক সিনড্রোম বলছি। 3 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম, দ্যাট ইজ ভেরি ভেরি কমন নাও ইট ইজ। বিশেষ করে আমাদের দেশে প্রচুর দেশি প্রবাসী আছেন যারা মিডল ইস্টে থাকেন অথবা দেশের বাইরে বিভিন্ন বহির্বিশ্বে অবস্থান করছেন। তাদের ক্ষেত্রে দেখা যায় স্ট্রাকচারাল কিছু ডিফেক্ট হয়ে যায় ডিউ টু এক্সেসিভ মাস্টারবেশন। সো অতিরিক্ত হস্তমৈথুনের দরুনও কিন্তু দেখা যায় যে পেনাসের যে মাসেলসগুলো আছে এগুলো উইক হয়ে যাচ্ছে এবং পেনাসের ভেতরে যে রক্তনালীগুলো আছে এগুলো খুব সূক্ষ্ম, সো ছিঁড়ে যাচ্ছে। আবার এক্ষেত্রে দেখা যায় যে অনেকের যে কোনো কারণে লাইক ডায়াবেটিস ইটসেলফ পেনাসের মাসেলসগুলোকে উইক করে ফেলে এবং যদি বডিতে কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল বেশি থাকে সেটাও পেনাসের রক্তনালীর মধ্যে জমাট বেঁধে রক্ত সঞ্চালনকে ব্যাহত করে। তো এই সকল কারণে আসলে আমাদের স্ট্রাকচারাল প্রবলেমগুলো হয় পেশেন্টের। সো স্ট্রাকচারাল প্রবলেম, ফাংশনাল প্রবলেম অ্যান্ড সাইকোজেনিক প্রবলেম, এই তিনটোকে যদি একত্রিত করা হয় তখনই আস্তে আস্তে ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচিউর ইজাকুলেশন ডেভেলপ করতে পারে। সো প্রিম্যাচিউর ইজাকুলেশন বেসিক্যালি দ্রুতবীর্যপাত, এটা আমরা বেসিক্যালি বলি যে সাইকোজেনিক অ্যান্ড স্ট্রাকচারাল ইস্যুস থেকে হয়। বাট ইরেকটাইল ডিসফাংশন যদি থাকে তাহলে সাইকোজেনিক না থাকলেও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল বোথ কম্বিনেশনে হয়। সেই ক্ষেত্রে এই কম্বিনেশনকে ফিল আপ করার জন্য আমরা পি শট অ্যান্ড শকওয়েভ ট্রিটমেন্টটা দিই। পি শট ট্রিটমেন্ট সম্পর্কে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে। এই ধারণা নিয়ে আমার রিসেন্টলি আমার পেজে একটি ভিডিওস আছে যেখানে আমরা আপনাদের সকল প্রশ্ন তো একসাথে পেয়ে যাবেন। সো আসলে ভ্রান্ত ধারণা যেটা মেজর যেটা আমাকে কোয়েশ্চেন্স করছেন যে পার্মানেন্ট সলিউশন না, এটা পরবর্তীতে আবার করতে হয় 2-3 বছর পরে। এই ক্ষেত্রে আমার একটি খুব সূক্ষ্ম বিবেচনা এবং আমি বলবো যে আমার একটি খুব ভালো রিসার্চ ফাইন্ডিংস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটি হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন ইটসেলফ আসলে হয় না, বিভিন্ন কারণে হয়। কারণগুলো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই কারণগুলো প্রিভেন্ট করা এবং এই কারণগুলো যদি থেকে থাকে কারোর মধ্যে সেগুলো ট্রিটমেন্ট না করে যদি আমরা শুধুমাত্র পি শট এবং শকওয়েভের উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে কিন্তু এটি 100% রেজাল্ট কখনোই দিবে না, অর্থাৎ পার্মানেন্ট সলিউশন না। এই সকল রোগীরাই ধারণা করেন যে 2 বছর বা 1 বছর পরে এগুলোকে আবার রিপিট করতে হয় এবং এই সকল রোগীরা অন্য রোগীদেরকেও এই ধরনের ভ্রান্ত ধারণা দিয়ে থাকে। কিন্তু আসলে আমরা সঠিক বৈজ্ঞানিক উপায়ে যদি চিকিৎসা করি এবং এই যে সকল কারণে দেখা যাচ্ছে যে আপনার পি শট বা শকওয়েভের প্রয়োজনীয়তা বারবার কারো ক্ষেত্রে দেখা দেয়, সেটা আসলে প্রয়োজন হয় না যদি আমরা আগে থেকেই এই ক্রনিক ডিজিজগুলোকে কন্ট্রোল এবং প্রিভেন্ট করতে পারি। সো অফকোর্স আমাদের কাছে আমাদের যে রিজেনারেটিভ মেডিসিন বা সেলফ ফাংশন ইমপ্রুভমেন্টের একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ডিজিজ প্রিভেন্ট করা। সো সেই ক্ষেত্রে যদি আমরা রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে এবং যদি প্রয়োজন হয় কনভেনশনাল মেডিসিনের সাহায্য নিয়ে আমরা কম্বাইন্ড যে ট্রিটমেন্টটা দিব অবশ্যই এটি পার্মানেন্ট সলিউশন। কিন্তু পেশেন্টকে যদি কোঅপারেশন বা কোঅপারেটিভ না পাই তখন আমি সাধারণত সকল পেশেন্টকে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই যে এই জিনিসগুলো যদি কোঅপারেশন করতে না পারেন তাহলে শুধু শুধু পি শট এবং শকওয়েভ করে কোনো লাভ হবে না। এবং এই কোঅপারেশনের জন্য যতটুকু গাইডলাইন দেওয়া ততটুকু আমি দিয়ে দিই, আমার টিম দিয়ে দিচ্ছে বা অন্য ডক্টররা যারা প্র্যাকটিস করছেন তারাও নিশ্চয়ই আই বিলিভ যে দিচ্ছেন।
সো সেই ক্ষেত্রে এই যেগুলো যদি কেউ মেনটেন করে চলে, আমি বলবো না 100% মেনটেন করা পসিবল, অ্যাটলিস্ট 60-70% মেনটেন করে চললে আপনারা এটা একটা পার্মানেন্ট সমাধান পেতে পারেন। সো পি শট অ্যান্ড শকওয়েভ থেরাপি ইজ আ পার্মানেন্ট সলিউশন if you are able to follow the guidelines given by the doctors। অর্থ হচ্ছে পি শট এবং শকওয়েভ একটি দীর্ঘস্থায়ী সমাধান যদি আপনারা অবশ্যই ডক্টর যে গাইডলাইন দিচ্ছে পি শট এবং শকওয়েভ করার সময়, পরে এবং আগে সেই গাইডলাইনগুলো ফলো করেন। আশা করি উত্তরটি পেয়েছেন। ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিচ্ছেন। ওকে, একজন প্রশ্ন করেছেন জয়েন্ট পেইনের জন্য পিআরপি কি পার্মানেন্ট সলিউশন কিনা। সো এগেইন পি শট ইজ লাইক পিআরপি। সো অনেকে মনে করেন পিআরপি হচ্ছে জাস্ট পেশেন্টের গা থেকে, শরীর থেকে রক্ত নিয়ে প্লেটলেটটাকে আলাদা করে দিলেই, তৈরি করলেই বোধহয় পি শট বা পিআরপি তৈরি করা যায়। ব্যাপারটা এরকম নয়। পিআরপি আমরা যারা আমাদের অ্যাস্থেটিক ডক্টর আছেন তারা হেয়ারের ক্ষেত্রে ইউজ করেন, স্কিনের ক্ষেত্রে ইউজ করেন। আমরা যারা রিজেনারেটিভ নিয়ে কাজ করছি তারা আমরা সেক্সুয়াল ডিসফাংশন ইউজ করছি এবং একই সাথে জয়েন্ট পেন ইউজ করছি। অফকোর্স ইটস পার্মানেন্ট সলিউশন। কেন নয়? কারণ হচ্ছে পিআরপি যদি জয়েন্ট পেইনের ক্ষেত্রে আমরা যদি পিআরপি ইউজ করি তাহলে অবশ্যই আমরা কেন পিআরপি ইউজ করছি সেটাকে বুঝে নিতে হবে এবং কার জন্য ইউজ করছি, এই পেশেন্টের জন্য ইন্ডিকেটেড কিনা। একইভাবে একটু আগে কোয়েশ্চেন করেছিলেন পি শট এবং শকওয়েভ পার্মানেন্ট সলিউশন কিনা, সেরকম পিআরপিও পার্মানেন্ট সলিউশন কিনা, সেম কোয়েশ্চেন্সই, বাট পেইনের জন্য অথবা সেক্সুয়াল ডিসফাংশনের জন্য যেটাই বলেন না কেন, আমরা একটা স্কোরিং সিস্টেমের মাধ্যমে আসলে পেশেন্টকে অ্যানালাইসিস করি বা সার্ভে করি, অ্যান্ড আফটার দ্যাট আমরা যেটা করি যে তার জন্য কি ধরনের পিআরপি প্রয়োজন সেটাকে আমরা একটা প্রোটোকলে নিয়ে আসি এবং সেই অনুযায়ী যদি প্রপার হ্যান্ডে পিআরপি করা হয়, ইটস আ পার্মানেন্ট সলিউশন। জয়েন্ট পেনের ক্ষেত্রে পিআরপি কেন পার্মানেন্ট সলিউশন? আসলে অস্টিও আর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয় থেকে যদি জয়েন্ট পেইনটা হয় সেক্ষেত্রে পিআরপি খুবই একটি ভালো সমাধান হতে পারে যদি আর্লি স্টেজ 1, 2 এবং 3A স্টেজেও যদি পেশেন্ট চলে আসে, এবং সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা 2টা বা 3টা সেশন দিতে পারি। এটা ডিপেন্ড করে পেশেন্টের বডি রেসপন্সের উপরে অ্যান্ড কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা তার উপরে। সাধারণত ডায়াবেটিস থাকলে যে কোনো ট্রিটমেন্ট করলে একটু স্লো রেসপন্স হয়, অ্যান্ড এছাড়াও যদি ওবেসিটি বা স্থূলতা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু স্লো রেসপন্স হয়, বিকজ ওবেসিটি যখন আছে তার মানে বডিতে কোনো ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি। সো একটা ইনফ্ল্যামেশনকে রিডিউস করতে যেয়ে দেখা যায় অন্য একটা ইনফ্ল্যামেশন এক্সাজারেটেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের খুব ভারসাম্য বজায় রেখে পিআরপিটা করতে হয়। এবং যখন আমরা যেহেতু বলছি যে সেল ফাংশন ইমপ্রুভ করে আমরা কাজ করছি, সো পিআরপি বেসিক্যালি আল্লাহ তাআলা প্লেটলেটের মধ্যে 219 রকমের গ্রোথ ফ্যাক্টর দিয়ে দিয়েছেন, যে গ্রোথ ফ্যাক্টরগুলো আপনার যে কোনো জায়গায়, বিশেষ করে হাড়ের ক্ষেত্রে যদি হাড়ের যে সেলগুলো আছে অস্টিওসাইটস বলে, এগুলো যদি ক্ষয় হওয়া শুরু করে, আমরা যখন পিআরপি দিই তখন এগুলো আবার পুনর্বিন্যাস করতে থাকে, কার্টিলেজ তৈরি হয় এবং ইনফ্ল্যামেশন রিডিউস হয়, পেইন রিডিউস হয়। তবে পিআরপি ফলোড বাই শকওয়েভ ইজ এ ভেরি গুড অপশন। অ্যান্ড স্টেজ 1 একটু হাঁটু ব্যথা শুরু হলেই যদি চলে আসেন তাহলে অনেক সময় একটা পিআরপি যথেষ্ট। আবার দেখা যাচ্ছে যে পার্মানেন্ট সলিউশন কখন আমরা বলতে পারবো, যখন আমরা পিআরপি করার পর পেশেন্টের রেগুলার একটা এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি, একটা ভালো কমফোর্টেবল শু ইউজ করতে বলছি যে নি জয়েন্ট পিআরপি হয়, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরাও একটি এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি। এগুলো যদি একটু ফলো করে এবং ক্রনিক ডিজিজকে কন্ট্রোল করে, অবশ্যই হাড়ের ক্ষয়কে আমরা প্রতিরোধ করতে পারবো এবং যতটুকু ক্ষয় আছে ওটাকে আমরা স্টপ করতে পারবো। তবে হ্যাঁ, একদম অ্যাডভান্স স্টেজে চলে গেলে অনেক সময় রিপ্লেসমেন্টের দরকার হতে পারে। সো আই হোপ যে বাংলাদেশ এই 6-7 বছরে যতদিন আমি রিজেনারেটিভ সেক্টরে কাজ করছি, বাংলাদেশের মানুষরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং ওনারা অনেক আর্লি স্টেজে এখন ডক্টরের কাছে আসছেন এবং ট্রিটমেন্ট নিয়ে, প্রপারলি ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন। সো আগের কনসেপ্টটা কিন্তু এখন নেই যে একদম অসুস্থ হলে দেন আমরা ডক্টরের কাছে যাবো। এখন কনসেপ্ট কিন্তু ইজ চেঞ্জ। কনসেপ্ট বলছে যে আসলে যখন আমাদের রোগের শুরুটা আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট, তখনই যদি আমরা ডক্টরের কাছে আসি এবং এই ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো বহির্বিশ্বে প্রচুর প্রচলিত, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ দেয়। সো অনেক সময় জয়েন্ট পেইন ছাড়া অনেকে মাস্কুলোস্কেলেটাল পেইন বা ইনফ্ল্যামেশন জনিত অনেক পেইন হয়, যেটাকে আমরা অনেক সময় রিউম্যাটিক আর্থ্রাইটিস বলতে পারি, অটোইমিউন ডিজিজ রিলেটেড পেইন, অথবা
মাসেল স্পাজম, যে কোনো মাসেল পেইন, সেক্ষেত্রে আমরা কিন্তু পিআরপি ছাড়াও আরও একটি ট্রিটমেন্ট আছে, ওজোন ট্রিটমেন্ট, খুব ভালো কাজ করে। ইটস লাইক হাইলি কনসেন্ট্রেটেড অক্সিজেন, যেটা আপনার শরীরের ভেতরের যে রক্তকণিকাগুলো আছে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম রিলেটেড যে কোষগুলো আছে ওগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, এবং একই সাথে অবশ্যই আই উড সে একই সাথে বডির রক্ত সঞ্চালনে প্রচুর সাহায্য করছে অক্সিজেন্টেড ব্লাড। সেই ক্ষেত্রে ইনফ্ল্যামেশনও রিডিউস হচ্ছে এবং পেইন অনেক রিডিউস হচ্ছে। ইনসোমনিয়া, স্লিপ ডিসঅর্ডারেও কিন্তু আমরা ওজোন থেরাপি ইউজ করতে পারি, এন্ড দ্যাটস আ fantastic treatment for people who are suffering from insomnia and taking medicine for a long time for sleeping disorder. এছাড়া দেখা যাচ্ছে যাদের IBS বা ইরিটেবল বাউল সিনড্রোম থাকে তাদের ক্ষেত্রে ওজন ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি হেল্পফুল। সো ওজনের আসলে ভূমিকা প্রচুর। আজকের লাইফে যেহেতু জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার সেশন, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। অ্যান্ড সবাই যদি আমার পেজে স্ক্রল করেন অথবা টোটাল ওয়েলনেস কেয়ারের পেজে স্ক্রল করেন, দেখবেন আমাদের ডক্টররা, আমি অনেক সময় অথবা আমাদের দক্ষ টিম যারা আছেন তারা বিভিন্ন সার্ভিসেস নিয়ে কথা বলছেন রিগার্ডিং রিজেনারেটিভ মেডিসিন, অ্যান্ড ইটস এ মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট। অ্যান্ড অফকোর্স আমরা কখনোই কনভেনশনাল মেডিসিন থেকে দূরে নয়, এটা একটা সমন্বয় প্রচেষ্টা আপনাদেরকে ভালো রাখার জন্য। এবং আমরা এখন বর্তমানে আমি যেরকম একটি উন্নত পাশ্চাত্য দেশে আছি, সেরকম বহির্বিশ্বে আসলে এগুলো প্রচলন অনেক বেশি, এগুলোর চর্চা অনেক বেশি। কারণ আমি এখানে পার্সোনালি ফেস করছি যে আমার কোনো প্রবলেম হলে সাডেনলি কোনো স্পেশালাইজড ডক্টরের কাছে যেতে ইট টেকস আ টাইম, আই উড সে ইট টেকস আ বিগ টাইম, অনেক সময় প্রয়োজন হচ্ছে। তার আগে যারা ফার্স্ট স্টেজেই এই ধরনের ওয়েলনেস অথবা রিজেনারেশনের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখছেন, তারা কিন্তু কম্পারেটিভলি ভালো আছেন। সো ইন দ্যাট কেস আসলে আমি যেখানে আছি ক্যানাডাতে, সো সেখানে দেখা যাচ্ছে যে আসলে ডক্টরদের কাছে কিন্তু আমরা যারা এশিয়ানরা তারাই বেশি যাচ্ছি সে অপর ক্ষেত্রে, কারণ আমরাই আমাদের মধ্যে একটা অভ্যাস যে রোগ না হলে আমরা ডাক্তারের কাছে যাব না, এবং রিজেনারেশন বা সেল ফাংশন ইমপ্রুভ করে যে সুস্থ থাকা যায় এটা আমরা একটু কম বুঝি। সো দেখা যায় যে এশিয়ানদের আসলে কিউ অনেক বেশি থাকে রাদার দেন যে আমাদের এখানকার লোকাল মানুষজন। সো অফকোর্স এনারা বুঝেন এবং সেল ফাংশন ইমপ্রুভ করে অনেক আগেই তাদের যে হায়াত আছে এটা তো আমরা কেউ বাড়াতে পারবো না, বাট এটাকে সুস্থতার সাথে যেন এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা করছি, যেটাকে আমরা বলছি হেলদি এজিং প্রসেস। সো অফকোর্স পিআরপি ইজ এ পার্মানেন্ট সলিউশন। আবার একই কথা, যদি ডক্টরের গাইডলাইন আপনারা মেনে চলেন এবং আর্লি স্টেজে আসার চেষ্টা করবেন। সো আমার কাছে এমন পেশেন্ট এসছে যে লাইক হুইল চেয়ারে করে এসছে, এবং পিআরপির জন্য ইন্ডিকেশন আছে কিনা তার সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। সো হুইল চেয়ারের পেশেন্ট বাট অন্য দিক থেকে একদম ফিট, রাইট, লাইক ডায়াবেটিস নেই, প্রেশার নেই, কোলেস্ট্রল নেই, ফ্যাটি লিভার নেই, ওবেসিটি নেই, এই ধরনের পেশেন্টকেও আমরা একদম লাস্ট স্টেজেও পিআরপি দিয়ে ট্রাই করেছি, অ্যান্ড উই গেট ফ্যান্টাস্টিক রেজাল্ট। সো ইয়াস, হ্যাঁ সেশন হয়তো বা একটু বেশি লাগতে পারে, বাট ইটস রিয়েলি হেল্পস। অ্যান্ড টোটাল ওয়েলনেস কেয়ারে যত পেশেন্ট পিআরপি পেয়েছেন বা নিয়েছেন তারা জানেন যে এটা আসলে কতটুকু হেল্প করেছে আপনাদেরকে। থ্যাংক ইউ। ভেজিনাল টাইটেনিং পার্মানেন্ট সলিউশন বা ভেজিনাল লুজ কি করে হতে পারে? ওকে, জনিপথের যে লুজেনিংটা এটা কিন্তু খুব কমন আমাদের কাছে। টোটাল ওয়েলনেস কেয়ারে আমি প্রচুর রোগী পাচ্ছি, এখনও পাচ্ছি, আজকেও একটা পেশেন্ট ট্রিটমেন্ট নিয়ে গেলেন। সো আসলে এটা খুব কমন এই কারণে যে আমাদের মহিলারা, আমাদের দেশের মহিলারা অনেক বা মেয়েরা অনেক বেশি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। সো দেখা যায় যে মেয়েদের সাধারণত নর্মাল ডেলিভারি পরে অথবা অনেক দিন ধরে দাম্পত্য জীবন অতিবাহিত হওয়ার কারণে দেখা যে জনিপথে যে ইলাস্টিসিটিটা আছে এটা অনেক লুজ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবেই আপনার যে পার্টনার আছেন বা হাজব্যান্ড আছেন উনি ওরকম হ্যাপি হতে পারেন না, বা আপনাদের কনজুগাল লাইফটা হ্যাপি না। তো সেই ক্ষেত্রে আসলে আগে অনেক কিছু ছিল, আরও এনশিয়েন্ট সময় অনেক সময় অনেক কিছুই করা হতো, সার্জারিও এসেছে এখন, বাট আমরা একটু সফিস্টিকেটেড ট্রিটমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করি। যে আর্লি স্টেজে আসলে উই উইল ডু লেজার ট্রিটমেন্ট, বাট লেজার ট্রিটমেন্ট দেওয়ার আগে অবশ্যই পেশেন্টকে অ্যাসেস করতে হবে। লাইক ফিউ ডেজ এগো আমার কাছে একটি পেশেন্ট এসেছিলেন যিনি একদমই প্রস্তুতি নিয়ে এসেছেন যে লেজার ট্রিটমেন্ট করবেন ফর ভেজিনাল লুজেনিং,
বাট আমরা দেখলাম যে ওনার যোনিপথ বা ওভারি অথবা ইউটেরাস কোথাও একটা টিউমার বা এই ধরনের কিছু আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পেশেন্টকে আসলে লেজার দিইনি, তাকে সাজেস্ট করেছি ও শর্ট ট্রিটমেন্ট করার জন্য। সো ডিপেন্ডস, হ্যাঁ, এটা ডিপেন্ডস করে যে লেজার ট্রিটমেন্টটা আসলে দেওয়াটা ইটস নট ভেরি ইজি, বাট যিনি পেশেন্ট তার জন্য ইটস ভেরি ইজি। কোনো ব্যথা নেই, কাটা ছেঁড়া নেই, জাস্ট আলোর রশ্মির মাধ্যমে আপনার ভেজিনাল যে ইলাস্টিসিটিটা ওটা আবার আগের মতো টাইট হয়ে যাচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট অবশ্যই আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি, সেটাকে ফলো করতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ভেজিনাল টাইটেনিংয়ের পাশাপাশি এক্ষেত্রে একটু যারা বয়স্ক আছেন 45 বা 50 ইয়ার্স ওল্ড ওমেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লাডার লিকিং হচ্ছে, অর্থাৎ হাঁচি কাশির সাথে প্রস্রাব বের হয়ে আসছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্লাডার লিকিংটাকেও এই লেজারের মাধ্যমে অনেকটাই প্রায় 70% উন্নতি করতে পারছি। সো এক একটা কারণে এই লেজার ট্রিটমেন্টটা করা হয়, অ্যান্ড ইটস আ ভেরি পেইনলেস ট্রিটমেন্ট, কোনো ব্যথা নেই, সার্জারি না। সো আর্লি স্টেজে অথবা একটু লেট স্টেজ হলেও পেশেন্ট যদি লেজার ট্রিটমেন্ট 3টা বা 4টা সেশন, অনেক সময় খুব রেয়ার, আমার আই থিঙ্ক আমার ক্যারিয়ারে আমি 3 বা 4টে পেশেন্টকে 3টা 4টা লেজার ট্রিটমেন্ট করেছি, বাট মোস্ট অফ দ্য পেশেন্টস 2টা সেশনে খুব ভালো রেজাল্ট পেয়েছে। সো ইটস আ ভেরি গুড ট্রিটমেন্ট অ্যান্ড পার্মানেন্ট সলিউশন অফকোর্স, যদি আপনি এক্সারসাইজটি বজায় রাখেন। প্রথমে আমি তার কারণটি কিন্তু বলে নিলাম যে যোনিপথের যে মাসেলসগুলো আছে তার ইলাস্টিসিটি লুজ হওয়ার কারণে এটা হচ্ছে। সো আমরা টাইট করে দিচ্ছি, অ্যান্ড দেন এটাকে যেন আবার লুজ না হয় সেই জন্য অবশ্যই আপনাকে একটা লাইফস্টাইল অ্যান্ড মেনটেন্যান্স এক্সারসাইজ করতে হবে। then it will be a permanent solution. So যেটা ড্যামেজ হয়েছে সেটাকে হিল করতে হবে, then we should maintain it. সো অ্যাজ এক্সাম্পল আমি সবসময় এক্সাম্পলটা খুবই দিই, কারণ এগুলো বাংলাদেশের মানুষ বা যে কোনো মানুষ বুঝতে খুব সুবিধাজনক হয়, যে যাদের আসলে একবার হার্ট অ্যাটাক হলো তাদেরকে অবশ্যই রিং পড়াতে হবে যদি আমরা দেখি যে তাদের ওরকম ব্লক আছে বা বাইপাস করতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি বিকজ ড্যামেজ হয়ে গেছে। সো এটাকে রিপেয়ার করতেই হবে, কোথাও কেটে গেল আগে সেলাই করতেই হবে, ইটস ভেরি ডিপ। সো এক্ষেত্রে ডিপ আমরা বুঝবো যে এগুলো আমাদের দাম্পত্য জীবনের সমস্যা তৈরি করছে, সো ডিপ। সো সেই ক্ষেত্রে এটাকে রিপেয়ার করে অ্যান্ড দেন উই হ্যাভ টু মেনটেন আ গুড লাইফস্টাইল অ্যান্ড মেনটেন গুড এক্সারসাইজ. So in that case, of course, it's a permanent solution. So vaginal tightening মেয়েদের খুব কমন একটি প্রবলেম, অ্যান্ড বাংলাদেশে সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে মোস্ট লাইকলি আমি এত এলাবোরেটলি কথা বলা শুরু করেছি বিকজ আমার যে উচ্চতর শিক্ষা সেখানে যে আমার থিসিস পার্ট ছিল, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েট উইথ সেক্সুয়াল ডিসফাংশন, অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের মেটাবলিজম ইস্যুস আছে, আইবিএস, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাই কোলেস্টেরল, ওবেসিটি অ্যান্ড হাইপারটেনশন, এই ধরনের প্রবলেমসগুলো যাদের আছে তাদের সবারই দেখা যায় কখনো না কখনো লাইফে সেক্সুয়াল ডিসফাংশনও বা তৈরি হচ্ছে, এবং সেগুলোর আমরা যদি ভাইস ভার্সা রিকানেক্ট করি তাহলে দেখি যে এই ধরনের প্রবলেম থাকলে পরবর্তীতে এই মেটাবলিক ডিজিজও বাড়ে, আনকন্ট্রোল হয়ে যায়। কারণ দাম্পত্য জীবন সুখে না থাকলে স্ট্রেস থাকে, স্লিপিং ডিসঅর্ডার হয়, অ্যান্ড সেই ক্ষেত্রে ডায়াবেটিস বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে, অ্যান্ড অনেকের খাওয়ার চাহিদা বাড়তে পারে, সেখান থেকে ওবেসিটি ডেভেলপ করে, ফ্যাটি লিভার ডেভেলপ করে। সো ইটস ভাইস ভার্সা কানেক্টেড। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে এইগুলো আবার বেড়ে গেলে অন্যান্য আরও কিছু মারাত্মক রোগ যেমন হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো মারাত্মক রোগে কিন্তু পেশেন্ট আক্রান্ত হতে পারেন। সো দ্যাটস দ্য রিজন আসলে আমি এই ইরেকটাইল ডিসফাংশন বলুন, প্রিম্যাচুর ইজাকুলেশন বলুন, মেয়েদের যোনিপথের লুজেনিং বলুন, অথবা ড্রাইনেস অফ ভেজাইনা বলুন, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে এত ইলাবোরেটলি কথা বলা শুরু করেছেন, কাজ করা শুরু করেছে, এবং প্রচুর পেশেন্টসরা যে এটাতে সাফার করছে সেটা বুঝতে পারা সম্ভব হয়েছে বিকজ আমি কথা বলা শুরু করছি ফার্স্ট বাংলাদেশ, অ্যান্ড নাও অনেক ডক্টরস অলসো আন্ডারস্ট্যান্ডিং যে
বুঝতে পারছেন যে অনেকে সঠিক জায়গার অভাবে অনেকের এই সমস্যা থাকার জন্য শেয়ার করছেন না। সো ডক্টরস আর অলসো ভেরি হেল্পফুল নাও টু দ্য পেশেন্ট। সো ওনারাও এই বিষয়ে আরও অনেক ডক্টর আমার সাথে এখন অনেক ডক্টরই কথা বলছেন এই বিষয়টি নিয়ে, যেটি খুবই একটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে পুরো বাংলাদেশে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা যদি বলি যে এটা শুধু দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন, দ্যাটস অ্যাবসলিউটলি নট কারেক্ট। সো এটা আসলে প্রয়োজন আপনার সুস্থতার জন্য। সো সুস্থতা আসলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু একটার সাথে কানেক্টেড। এক্সাম্পল, কেউ যদি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা স্কিনের ট্রিটমেন্ট নিতে চায়, অনেকে মনে করে যে স্কিনের ট্রিটমেন্ট ইটস এক্সটার্নাল বিউটি, ইন্টারনাল সাথে কোনো রিলেশন নাই। এই কথাটা কিন্তু একটু আমি দ্বিমত পোষণ করি। এক্সটার্নাল বিউটি অ্যান্ড ইন্টারনাল হেলদি বা ওয়েলদি হওয়ার জন্য দুটোরই একটা সামঞ্জস্য থাকা দরকার আছে। যেরকম ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে লাইক হরমোনাল ইমব্যালেন্স অর এনি ইস্যুস, তখন দেখা যায় সেটা স্কিনের উপর প্রভাব ফেলছে। যেরকম মেয়েদের থাইরয়েড সমস্যা থাকলে স্কিনে একটা কালো দাগ পড়ে যাচ্ছে, ঘাড়িতে কালো দাগ পড়ছে, চুল উঠছে। সো এক্সটার্নাল বিউটিটাকে যখন আমরা দেখছি আয়নার সামনে দাঁড়িয়ে, আমরা একটু ডিপ্রেশনে চলে যাচ্ছি, স্ট্রেস আউট হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমাদের যে ইন্টারনাল কারণে এক্সটার্নাল প্রেজেন্টেশনটা এসছে, এই ইন্টারনাল কারণটা আরও বেড়ে যাচ্ছে। সো ইটস নট অনলি যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ফর বিউটিফুল অ্যান্ড টু বি বিউটিফুল অ্যান্ড বিউটি নেসের জন্য, এটা অফকোর্স আপনার অবশ্যই আপনার সুস্থতার জন্য জরুরি। সেরকম সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন বলেন, অথবা মেয়েদের যৌনিকত শুষ্কতা একইভাবে বা লুজ হয়ে যাওয়া একইভাবে আপনার সুস্থতার সাথে কানেক্টেড। সো মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের প্রত্যেকটা কোষ এভাবে কানেক্টেড থাকে, অ্যান্ড যখন এই সেল গুলোর কানেকশনের মধ্যে কোনো ইস্যুস হয়, লুজ হয়ে যায়, তখনই ডিজিজ হয়। দিস ইজ দ্য ডিজিজ প্রসেস। সো বিং আ ডক্টর আসলে ট্রিটমেন্ট অনেক লাস্ট পার্ট। ওকে, সো যে কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমাদের প্রথমেই একটা কনসেপ্ট ছিল যে ওকে, পেশেন্টের প্রবলেম, গিভ দিস মেডিকেশনস অ্যান্ড প্রেসক্রিপশনস অ্যান্ড পেশেন্ট গেট সলিউশন। নো, ইটস নট ইন দ্যাট ওয়ে নাও ইট ইজ। এখন এভাবে কিন্তু পেশেন্ট সলিউশন পাচ্ছেন না, বিকজ এত বেশি রোগ বেড়ে গেছে এবং সেল ফাংশন এত বেশি ডিটোরিয়েট করছে মানুষের বিভিন্ন কারণে, এনভায়রনমেন্টাল পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড স্ট্রেস ডিসঅর্ডার, সব কিছু নিয়ে। সো সেই ক্ষেত্রে আসলে শুধু জাস্ট সিমটমস ওয়াইজ যখন আমরা মেডিসিন দিচ্ছি, খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। তখন আমাদের সব সেক্টরের ডক্টরে এখন কিন্তু লাইক আমি যদি বলি এক্সাম্পল, আমার মার অ্যাজমা আছে, খুব সিরিয়াস অ্যাজমা আছে। সো আমি যখন আগে নিয়ে যেতাম ডক্টরের কাছে, পালমোনোলজিস্ট, উনি সবসময়, আমি খুব ভালো একজন ডক্টর আন্ডার আমার মাকে দেখাচ্ছি বা দেখাই, হি ইজ আ ভেরি গুড ডক্টর, আই মাস্ট সে, বিকজ অত আগেও উনি সবসময় কথাই বলতেন যে ফাইন, আমি আপনাকে ইনহেলার দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, ইটস ফর দ্য অ্যাকুইট সলিউশন, কিন্তু ইন ফিউচার যেন এটা আপনার আবার কাম ব্যাক না করে, আপনাকে এভাবে চলতে হবে। লাইক বাইরে গেলে আপনাকে মাস্ক ইউজ করতে হবে। সো কোভিডের সময় আমরা মাস্কের প্রয়োজনীয়তাটা বুঝেছি, বাট তার আগে থেকেও কিন্তু মাস্কের প্রয়োজনীয়তা আমাদের জন্য ছিল, বিশেষ করে যারা অ্যাজমার পেশেন্ট, কিন্তু সেগুলো আমরা কিন্তু অতটা নজর আন্দাজ করিনি। বাট আমি এই ডক্টরের কাছ থেকে অবশ্যই শিখেছি যে আসলে প্রিভেনশন ইজ অলওয়েজ কিউরেটিভ। সো প্রিভেনশনই একমাত্র 100% কিউর করে। সো মাস্ক পরতে হবে, খুব বেশি মানুষ আছে এরকম জায়গায় বেশি যাওয়া যাবে না, অ্যান্ড ডাস্ট থেকে দূরে থাকা বাংলাদেশে সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে একটু প্রিভেনশন ইউজ করা, অ্যান্ড হাতটা সবসময় লাইক অ্যান্টিবায়োটিক, যদি কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো ভাইরাস আক্রান্ত হয়, সেই হাতটাকে সবসময় আসলে ধুয়ে ফেলতে হবে। সো অ্যান্টিবায়োটিক না, সরি, আমি বলছি অ্যান্টিসেপটিক। সো এটা দিয়ে ক্লিন করতে হবে, অ্যান্ড এইভাবে কিন্তু অনেক সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমার মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। সো তখন আমি হয়তো বা ছোটো ছিলাম বা ডক্টর হিসেবে কাজ করছি, কিন্তু রিজেনারেটিভ মেডিসিন বা সেল ফাংশন স্পেশালাইজ হয়ে ওঠেনি। বাট তখনই আমার মধ্যে এই জিনিসটা খুব টাচ করেছে আমার মার ডক্টরের, যে
ওনার যে ট্রিটমেন্ট প্যাটার্ন ছিল দ্যাট ওয়াজ রিয়েলি টাচিং, হার্ট টাচিং, যে উনি শুধু আমার মাকে দেখে প্রেসক্রিপশন করছেন না, ইন ফিউচারে আমার মা কীভাবে আরামে থাকবেন সেটা আসলে উনি চিন্তা করছেন। সো অ্যাজ এ ডক্টর আমরা সবসময় এই চিন্তাটাই করব, এটাই আসলে প্রত্যেকটা রোগীর আশা থাকে। অ্যান্ড অফকোর্স এখন আসলে সকল ডক্টর এভাবেই প্র্যাকটিস করছেন। সো উনি তখনই, আমার মনে আছে, আমার মা ইমিউন সিস্টেম বুস্ট আপের জন্য ভিটামিন সি রিচ ফ্রুটস অ্যান্ড বিভিন্ন সাপ্লিমেন্ট সাজেস্ট করেছেন। ইউটিআই হতো খুব ফ্রিকুয়েন্টলি, বেরিজ সাজেস্ট করতেন, ব্লুবেরি অ্যান্ড ক্র্যানবেরি, অল দোজ বেরিজ, যেটা এখন কিন্তু আমরা দেখছি অনেক পরে যে ইটস রিয়েলি গুড ফর প্রিভেনশন অফ ইউর এনি ক্রনিক ইনফ্ল্যামেশন, রাইট? সো দিস থিংস আর ভেরি হার্ট টাচিং আমার লাইফে। আসলে বিং এমবিবিএস ডক্টর হওয়ার পরও why I am doing some practice which is very different, and আসলে ডিফারেন্ট বলাটা এখন আর ঠিক হবে না, কারণ রিজেনারেটিভ মেডিসিন এভরিবডি নোজ, বিভিন্নভাবে জানেন, কেউ স্টেম সেল ভাবে জানেন, কেউ রিজেনারেটিভ মেডিসিন ভাবে জানেন, কেউ রিজেনারেটিভ মেডিসিন সেল ফাংশন ইমপ্রুভের জন্য যা যা লাগবে এভরিথিং মেডিসিন। সরি, আমি কারেন্টলি একটু অফলাইন হয়ে গিয়েছিলাম, আশা করি আবার লাইনটা রিস্টোর হয়েছে। সো আমি জানি না কোথায় থেমে গেছি আমি, আবার আমাদের ইন্টারনেট ইস্যুস হয়েছিল। সো এনিওয়েজ, যেটা বলছিলাম যে রিজেনারেটিভ মেডিসিন ইজ নোন টু অল, এখন এটা নতুন কিছু বা ডিফারেন্ট কিছু নয়। সো কারো কাছে স্টেম সেল নামে পরিচিত, কারো কাছে ফাংশনাল মেডিসিন নামে পরিচিত, কারো কাছে রিজেনারেটিভ মেডিসিন নামে পরিচিত, এবং কারোর কাছে বায়োলজিক্যাল মেডিসিন নামে পরিচিত। সো দিস থিংস আর ভেরি হেল্পফুল। আসলে অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে এই কম্বিনেশনটা আসলে কি ফাংশনাল মেডিসিন, কি রিজেনারেটিভ মেডিসিন, কি স্টেম সেলস অথবা বায়োলজিক্যাল মেডিসিন, এগুলো সবই সেল ফাংশন ইমপ্রুভের জন্য লাগে। স্টেম সেল ইজ সামথিং, অনেকে স্টেম সেল নিয়ে অনেক কোয়েশ্চেন্স করেন। সো স্টেম সেল সম্পর্কে আমি একটা লাইন বলতে চাই যে স্টেম সেল ইজ সামথিং যেটা হচ্ছে সেল ফাংশন ইমপ্রুভ করার জন্য একটি ফ্যাক্টর, মাত্র একটি ফ্যাক্টর স্টেম সেল। সো স্টেম সেল নিয়ে সবাই অনেক মাতামাতি করছি আমরা, বাট দিস ইজ বেসিক্যালি বেসিক যদি না করে কাউকে স্টেম সেল দেওয়া হয়, দিস থিংস ডাজন্ট ওয়ার্ক রিয়েলি। সো বেসিক জিনিস হচ্ছে আপনার শরীরে রক্ত সঞ্চালন ভালো রাখা, আপনার শরীর থেকে টক্সিন বের করে দেওয়া, আপনার সেল ফাংশন ইমপ্রুভ করা, দিস ইজ রিজেনারেশন করা, অ্যান্ড দেন রিজুভিনেশন, দ্যাট ইজ স্টেম সেল। সো এটা কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু অনেকেই আছেন যে যারা ক্রনিক কিডনি ডিজিজে আছেন অথবা অটোইমিউন ডিজিজ লাইক ডাউন সিনড্রোম, এক্ষেত্রে স্টেম সেলের জন্য অনেক বেশি উঠে পড়ে দেওয়ার চেষ্টা করছেন। বা তার আগে আপনার বডি বা যে পেশেন্টকে আমরা দিচ্ছি স্টেম সেল, তার বডি কতটুকু প্রিপেয়ার, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইটস আ ফ্যাক্টর যেটা সেল ফাংশনকে ইমপ্রুভ করে, বাট ইটস নট মানে একমাত্র জিনিস না যেটা আপনাকে একদম জাদুর মতো ভালো করে দিবে। সো স্টেম সেলের অনেক ভালো ভালো ইন্ডিকেশন আছে, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বাট প্রপার ওয়েতে দিতে হবে। সো স্টেম সেলের কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিকজ আমি যেহেতু রিজেনারেটিভ মেডিসিনে কাজ করি, সো অনেকে আমি কোয়েশ্চেন্স করে যে এই রোগের জন্য স্টেম সেল কীভাবে কাজ করেন স্টাফ। সো ইটস রিয়েলি স্টেম সেল ইজ দ্য লাস্ট স্টেজ, যা আগে বডিকে রেডি করতে হবে অ্যান্ড দেন যদি লাগে তখন স্টেম সেল। সো ওকে, অনলাইনে কনসালটেশন নিতে চাই, প্রসেসটা বলবেন প্লিজ। শিওর। সো অনলাইনে কনসালটেশন নেওয়ার জন্য আপনারা সরাসরি টোটাল ওয়েলনেস কেয়ারের যে হটলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা দেখবেন যে আমার পেজে অথবা টোটাল ওয়েলনেস কেয়ার পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারেন, বাট ইটস বেটার টু কল অন হটলাইন নাম্বার। সো সেখানে যদি একবার ফোন করেন, বাংলাদেশের টাইম অনুযায়ী লাইক 11টা থেকে 7টা, আমি সপ্তাহে 5 দিন অনলাইন কনসালটেশন করি উইথ অ্যানাদার ডক্টর। সো ইটস মোর ইফেক্টিভ। আমি যেহেতু আগে আমি যখন রোগী দেখতাম একাই দেখতাম, বাট এখন আমরা একটা টিমের মাধ্যমে রোগী দেখছি। আমি একভাবে একটা পেশেন্টকে দেখে ট্রিটমেন্টটা প্ল্যান করছি, আমার দক্ষ টিম এটাকে এক্সিকিউট করছেন, এবং এখানে যদি মনে করেন টিমের মেম্বার্সরা যে আরও কিছু ইনক্লুড করতে হবে, সেটা আমাকে সাজেস্ট করছেন। অ্যান্ড ডক্টরস লাইক অল আর সিনিয়র ডক্টরসদের মধ্যে শেখার কোনো শেষ নেই। সো আমি অ্যাজ এ সিনিয়র রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আমি জুনিয়রের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, আবার জুনিয়র ডক্টর আমার কাছ থেকে অনেক শিখতে পারেন। সো দ্যাটস ওয়াই ইটস আ টিম ওয়ার্ক।
ওয়ার্ক। সো টিম ওয়ার্ক করলে যেটা হয় কখনো কোথাও কারো মিস হয় না, সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো ডক্টর যখন যত বেশি আমরা দেখেছি যে আগে কিন্তু এটাকে আমরা খুব বড় কিছু মনে করতাম, যে আমাদের কোনো কমপ্লিকেটেড কেসে ব্যাংককে যখন আমরা বড় বড় হসপিটালে নিয়ে যেতাম আমাদের রোগীদেরকে, তারা একটা মেডিকেল বোর্ড বসাতো। আসলে মেডিকেল বোর্ডে বিভিন্ন ধরনের ডক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টরসরাই থাকতেন এবং তারা, সরি আমি আবারও ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আশা করি সবাই অ্যাটাচড আছেন। সো যেটা বলছিলাম, আগের দিনে আমরা দেখতাম যে ব্যাংককে, খুব কাছের দেশের কথাই বলছি, যে বড় বড় হসপিটালে একটা পেশেন্ট নিয়ে গেলে তারা মেডিকেল বোর্ড করছেন, ওখানে আসলে কী হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টরসরা তাদের মতামত দিচ্ছেন। সো কোথাও কারো মিস্টেকস হলে বা কোথাও কোনো কিছু ছুটে গেলে তাকে কারেকশন করে দিচ্ছেন, সো পেশেন্টটা খুব ভালো একটা ট্রিটমেন্ট পায়। সো রিজেনারেটিভ মেডিসিন সামথিং লাইক দ্যাট, এখন এভাবেই আমরা প্র্যাকটিস করছি। গ্রুপ অফ ডক্টরস আর প্র্যাকটিসিং দিস থিং। সো আমরা আসলে একা কিছু না, আমরা একজন ডক্টর দেখছি, আরেকজন ডক্টর ট্রিটমেন্ট এক্সিকিউট করছে, আরেকজন ডক্টর ফলো আপ করছেন। সো কোনো কিছু যেন পেশেন্টের ভালোর জন্য যা যা দরকার কোনো কিছু যেন মিস না হয়। সো দ্যাটস ওয়াই অনলাইন যে কনসালটেশন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই সপ্তাহে 5 দিন আমাকে দেখাতে পারছেন, রবি এবং সোমবার ছাড়া, এবং বাংলাদেশের সময় 11টা থেকে 7টা। সো এই টিডব্লিউসি বা টোটাল ওয়েলনেস কেয়ারের হটলাইন নাম্বার। সো সরি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। সো অনলাইন কনসালটেশন যারা নিতে চাচ্ছেন আমার সাথে সপ্তাহে 5 দিন রবি এবং সোমবার ছাড়া টোটাল ওয়েলনেস কেয়ারের হটলাইনে ফোন দিলে সকাল 11টা থেকে 7টা আমি অ্যাভেলেবল ফর কনসালটেশন। অ্যান্ড আমি যেভাবে ট্রিটমেন্টটা প্ল্যান করে দিব, আমার টিম সেভাবেই ট্রিটমেন্ট এক্সিকিউট করবেন এবং ফলো আপ করবেন। অ্যান্ড যদি দেখা যায় যে আমি বা আমার টিম কোনো কিছু মিস করেছেন, সেটা আরেকজন ডক্টর আছেন, আরও অনেক টিম মেম্বার্স আছেন বা ডক্টরস আছেন যারা ধরিয়ে দিতে পারবেন। সো ইটস গুড নাও যে কম্বিনেশন ট্রিটমেন্ট অ্যান্ড কম্বিনেশন অফ ডক্টরস। সো ইটস ভেরি গুড, ওয়ান স্টপ সলিউশন যেটাকে আমরা বলছি। এবং একই সাথে এখানে এক্সটার্নাল বিউটি অ্যাস্থেটিক প্র্যাকটিস করছেন ডক্টররা। সো সেক্ষেত্রে যাদের স্কিন হেয়ার ইস্যুস আছে তারাও কিন্তু ভালো একটি সেবা পাচ্ছেন। সো এভাবে আসলে আমরা অনলাইন কনসালটেশন করছি, আমি করছি এবং আমার টিম দিয়ে পেশেন্ট দেখছি। অ্যান্ড অফকোর্স 3-4 মাস পরে আমি দেশে যেয়ে আবার রোগীকে ফলো আপ করছি, নিজে ফিজিক্যালি দেখছি। আসলে আমরা তো আসলে অ্যাকুইট পেশেন্ট নিয়ে কাজ করি না যে আমরা একদম স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট দেখবো। সো উই চেক অল দ্য ভাইটাল সাইন্স, উই চেক অল দ্য বডি স্ক্যান করছি, উই চেক অল দ্য ব্লাড প্যারামিটার্স, উই চেক অল দ্য লাইফস্টাইল, পেশেন্টের সব কিছু আমরা পেশেন্টসের মাধ্যমে পেশেন্টকে কমিউনিকেশন করে পেশেন্টের কাছ থেকে বের করে নিচ্ছি। অ্যান্ড দেন আমরা আসলে ট্রিটমেন্ট প্ল্যান করছি। অ্যান্ড দিস ইজ আ ভেরি ভেরি টাফ থিং, একটা পেশেন্টকে সারা জীবন ভালো রাখার জন্য প্ল্যান তো করা। সো অনেকে বলেন যে আমরা খাদ্য তালিকা দিই অবশ্যই প্রতিটা রোগীকে, যে জাস্ট একটা খাদ্য তালিকা, ইটস নট জাস্ট এটা। ট্রাস্ট মি, যদি আপনার একটা ভালো খাদ্য তালিকা না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন না, এবং এটা অনেক কিছু চিন্তা করে আমাদেরকে তৈরি করতে হয়। বাট এটা দিতে দিতে দেখা গেছে যে উই আর ভেরি লাইক খুব সুইফট ইন দিস কেস, বাট অফকোর্স আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে প্রদান করি এবং দিই। So that's why team consultation is nowadays a well practice, good practice for doctors, and regenerative medicine ক্ষেত্রে আসলে খুব দরকার। সো আমি আসলে একটি ভালো পাশ্চাত্য দেশে আছি, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সো সেই ক্ষেত্রে আমি যদি এখানকার কিছু উন্নত জিনিস ওখানে ইমপ্লিমেন্ট করতে পারি বাংলাদেশে আমাদের পেশেন্টদের জন্য, তাহলে আমার যে ডক্টরসরা আছেন তারাও যেরকম নতুন কিছু শিখছেন, আমার পেশেন্টরাও নতুন কিছু পাচ্ছেন। এবং মেডিকেল সায়েন্স ইজ এভরিডে আপডেটিং। সো প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে আপডেট হচ্ছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং বা ভেরি নাইস থিং অফ টোটাল ওয়েলনেস কেয়ার, যেখানে প্রত্যেকটি ডক্টর প্রতিদিন 10টার বেশি রোগী দেখছে না। সো অলওয়েজ পেশেন্ট যখন যাচ্ছে দে আর হ্যাভিং আ গুড টাইম উইথ দ্য ডক্টর। কমিউনিকেশন হচ্ছে অনেকক্ষণ ধরে, হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস অনলাইন কনসালটেশন আমার সাথে করার পরে অন্য ডক্টরের সাথে কথা বলা, আন্ডারস্ট্যান্ড করা, আমাদের নার্স টিমের সাথে কথা বলা, কাস্টমার সার্ভিসের সাথে কথা বলা, রিগার্ডিং এভরিথিং দে আর হ্যাভিং টাইম অ্যান্ড দে ক্যান টেক দেয়ার ওন ডিসিশন
নাথিং ইজ লাইক যে এসছেন এটা লাগবে, নো। সো আমরা জাস্ট আপনার ভালো এবং খারাপ দিকটা বুঝিয়ে দিচ্ছি, কাউন্সিলিং করছি। অ্যান্ড আপনি চাইলে টোটাল ওয়েলনেস কেয়ারে আমাদের ডক্টরদের টিমের মাধ্যমে ট্রিটমেন্ট নিতে পারেন, অথবা যে কোনো ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিতে পারেন। দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার টু আস, দ্যাটস ওয়াই আমরা 10টার বেশি রোগী দেখছি না। বাট আমাদের মেইন ফোকাস ইজ টু একটা রোগী যখন আমার কাছে আসছে, তার মানে হিজ অর শি ইজ সাফারিং ফ্রম সামথিং, সো টু হেল্প হিম অর হার, দিস ইজ আওয়ার মেইন ফোকাস। অ্যান্ড ইনশাল্লাহ এই ফোকাসের মাধ্যমেই একটা সময় আমি মনে করি বাংলাদেশে যে ডিজিজ বার্ডেন আছে, সকল ডক্টর এই ফোকাস নিয়ে কাজ করছে, সো এই ডিজিজ বার্ডেন অনেক অনেক কমে যাবে। So that's how we can do online consultation and lots of questions. But আমার আজকে অনেক দিন পরে লাইভ, সো ওকে। আইবিএস এর প্রবলেম যাদের আছে তারা কি ভালো হয়? ইয়েস, অফকোর্স, আইবিএস ইজ আ অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ নিয়ে আমি এতক্ষণ কথা বললাম যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না থাকে, তাহলে আপনি যেটাই খাচ্ছেন না কেন আপনার বডিটাকে রিজেক্ট করছে, সো আপনার নিউট্রিশন যাচ্ছে না বডিতে, এবং নিউট্রিশন না গেলে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, এবং হরমোন ইমব্যালেন্স থেকে বিভিন্ন রোগ তৈরি হচ্ছে। সো অফকোর্স আমরা যদি ইমিউন সিস্টেমটাকে বুস্ট করতে পারি, সো সেই ক্ষেত্রে আসলেই এটা হেল্পফুল। সো আইবিএস ইটস autoimmune disease, so we should have to boost our immune system. We have to do a food allergy test, যেটার মাধ্যমে আমরা একটা ভালো খাদ্য তালিকা দিতে পারবো। অ্যান্ড অফকোর্স পরে আমাদেরকে সব কিছুই মোটামুটি ডক্টর গাইডলাইন অনুযায়ী যদি চলতে থাকে, ইটস আ পার্মানেন্ট সলিউশন। আমরা আইবিএস পেশেন্টদেরকে সাধারণত অ্যান্টাসিড বা এই জাতীয় ওষুধ না দিয়ে প্রেফার করি, যেহেতু ইমিউন সিস্টেম ভালো না, তাকে ভালো নিউট্রিশন দেওয়ার জন্য, স্টমাকের পিএইচ লেভেল মেনটেনের জন্য, ভালো ডাইজেস্টিভ এনজাইম দেওয়ার জন্য, কোলনের ভালো ব্যাকটেরিয়াকে জীবিত রাখতে এবং খারাপ ব্যাকটেরিয়াকে বের করে দিতে, প্রোবায়োটিক, প্রিবায়োটিক অনেক ধরনের জিনিস আছে এগুলোকে দেওয়ার জন্য। অ্যান্ড উই অলওয়েজ অ্যাভয়েড লং টাইম মেডিকেশন। আইবিএস এর পেশেন্টরা সাধারণত অনেক দিন ধরে মেডিসিন নেন এবং স্ট্রেস ডিসঅর্ডার থাকে, স্লিপ ডিসঅর্ডার থাকে। সো এক্ষেত্রে আমরা আইভি নিউট্রিশন, মেগাডোজ ভিটামিন সি ইউজ করতে পারি। সো দ্যার আর লটস অফ অপশনস। অ্যান্ড আইভি নিউট্রিশনের কথা বা বলতে যে আমার মনে পড়লো যে উই হ্যাভ আ ভেরি গুড আমি বলবো যে ফর্মুলা টু ইমপ্রুভ ইউর ইনসুলিন সেন্সিটিভিটি। সো যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরের ভেতরে নিজস্ব যে ইনসুলিন, এটা রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার জন্যই কিন্তু টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে। সো যাদের টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করেছে, ইনসুলিন নিচ্ছেন বা মেডিসিন নিচ্ছেন, স্টিল ইটস নট কন্ট্রোলিং অর কন্ট্রোলিং, বাট আদার বডির আদার অর্গানসগুলো কাজ করছে না ভালো করে, লাইক কিডনি, আইস, লিভার, হার্ট, তাদের ক্ষেত্রে যদি তাদের বডির নিজস্ব ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে পেশেন্টের কমপ্লিকেশনস অনেক কমে যায় এবং ইনসুলিন বাইরে থেকে নেওয়ার ডোজটা অনেক কমে যায়, অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। দ্যাট ইজ আলফা লাইপোইক অ্যাসিড, থায়োঅ্যাকটিক অ্যাসিড, and lots of things are put together in a IV's infusion, and it really helps for diabetes patients. And before after প্রচুর পেশেন্ট করেছি, কিছু পেশেন্টের রিভিউ আছে। দুঃখজনক হলেও সত্যি যে অনেক পেশেন্ট কিন্তু এই ধরনের ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে হয়তো বা এভাবে রিভিউ করছেন না বা দিতে পারছেন না, অনেকে জানাতেও চান না অনেক সময় যে কোথায় চিকিৎসা নিচ্ছেন। সো এটা আমার কাছে মনে হয় যে একটু আনইউজুয়াল। আপনি একজন অসুস্থ রোগী হিসাবে একজন ডক্টরের কাছে যেয়ে বা এক ধরনের চিকিৎসা পেয়ে যদি ভালো হন, আপনার উচিত হবে আরেকজনকে হেল্প করা। সো আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে যারা আসলে রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন দীর্ঘ সময় ধরে, তারা কিন্তু অন্যদেরকে উৎসাহিত করতে পারেন। সো দিস ইজ ইয়োর পার্ট। সো আমাদের পার্ট কিন্তু এটা না, আমাদের পার্ট হচ্ছে জাস্ট আপনাদেরকে অ্যাভয়েড করে দেওয়া। যে আমার কাছে আসলো তাকে সুস্থ করার মাধ্যমে আরও 10টা রোগীকে সুস্থ করার পথ দেখিয়ে দেওয়া। বাট আপনারা যদি না বলতে চান বা না বলেন বা রিভিউ না করেন, and anything wrong happens with you, সেটাকে বলতে হবে, you have to tell. and regenerative medicine ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা খুব বেশি আমরা ফেস করি, যে ডিউরিং দ্য ট্রিটমেন্ট কোর্স অর ডিউরেশন আমরা বলি সেল ফাংশন ইমপ্রুভ করতে একটু সময় লাগে, ডিপেন্ডস অন বডি। সো 3 to 6 months সময় লাগে। এই সময়টাতে যে রোগ নিয়ে আসুক না কেন রোগী, যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, এই সমস্যার যে ট্রিটমেন্টটা করা হয়, সেল ফাংশন যখন ইমপ্রুভ করে তখন কোষের মধ্যে আসলে অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া হয়।
সেই রাসায়নিক ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দরুন কখনো ওই প্রবলেমটা অনেক বেড়ে যেতে পারে, আবার একদমই চলে যেতে পারে। সো ইটস আপ অ্যান্ড ডাউন অলওয়েজ। ইন বিটুইন 3 to 6 months, আফটার 6 months ইউ উইল গেট আ গুড রেজাল্ট ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আসলে থ্যাংক ইউ সাকুল মিয়া, সিলেট থেকে আসলে আমার প্রচুর রোগী আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিজিটিং our page and my page. Thank you. সো আজকে আসলে অনেকক্ষণ লাইভ করে ফেললাম। সো আফটার আ লং টাইম যখন পেশেন্টদের অ্যাওয়ারনেসের কথা আসে, আমি টাইমটা আসলে খুব একটা মাথায় থাকে না। সো ফার যেটা আসলে টেক হোম মেসেজ ফর অল অফ ইউ, ও মাই গড, সো 50 minutes লাইভ। সো যে অল অফ ইউ যে অনলাইন কনসালটেশন যারা করতে চাচ্ছেন অথবা ওয়েলনেস কেয়ারে যারা যাচ্ছেন, সেখানে ফিজিক্যাল কনসালটেশনের জন্য আমার দক্ষ টিম আছে, সাথে আমি আছি অনলাইন কনসালটেশনের জন্য। অ্যান্ড অফকোর্স ইউ উইল গেট গুড থিং ইনশাল্লাহ, আমরা চেষ্টা করছি। অ্যান্ড এই সেক্টরে 7 বছর ধরে প্র্যাকটিস করে অ্যাটলিস্ট কারো কাছ থেকে কোনো সাইড ইফেক্ট হয়েছে বা এই ধরনের কোনো রকমের ফিডব্যাক পাইনি। দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইন মেডিকেল সায়েন্স ফর এ ডক্টর। যখন আমি একটা রোগীকে চিকিৎসা দিই, আমার মাথায় প্রথমে একটা জিনিস ক্লিক করে, সেটা হচ্ছে যে এই রোগ ভালো হোক কি না হোক, এই রোগ ভালো করতে চাই পেশেন্টকে অন্য কোনো দিকে খারাপ করা যাবে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেখা যায় যে অনেক পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট থেকে রিফিউজও করেছি। যারা রিফিউজ হয়েছেন, যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন বা বুঝে থাকেন, তাহলে বুঝবেন যে আমরা অনেক পেশেন্ট রিফিউজ করেছি বিকজ আমরা সাইড ইফেক্ট নিয়ে কখনোই কাজ করব না। অ্যান্ড রেজাল্ট ইনশাল্লাহ হবে, বাট আবারও বলছি ধৈর্য ধরতে হবে। সো একটা রোগ একদিনে হয় না, সেলফ ফাংশন একদিনে ড্যামেজ হয় না। অফকোর্স সেলফ ফাংশন যদি ইমপ্রুভ করতে হয়, আপনাকে ধৈর্য ধরে সেলফ ফাংশন ইমপ্রুভ করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফিরোজ সাহেব, আপনার কোয়ারিজটা আসলে খুব ইম্পর্টেন্ট, যে এখনও আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছেন না। সো অফকোর্স সেই জন্য আমি বলি যে ট্রিটমেন্টটা খুব সুন্দর করে নিতে হয়। ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেটাকে অবশ্যই অবশ্যই কন্ট্রোল করতে হয় এবং ফলো আপে থাকতে হয়। সো আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক একভাবে তৈরি করেছেন। সো আমরা যদি মনে করি যে আরেকজন পেশেন্ট এই ট্রিটমেন্ট পেয়ে ভালো হচ্ছে, আমি কেন না, তাহলে এটা হবে না। একজন পেশেন্টের সাথে আরেকজন পেশেন্টকে কম্পেয়ার করলে কখনোই হবে না। সো কারণ প্রত্যেকটা বডিকে আল্লাহ তাআলা ভিন্নভাবে বানিয়েছেন। সো সেইভাবে বডি রেসপন্স করে, সেক্ষেত্রে আমরা নিরাশ হব না, আমরা অবশ্যই ওয়েট করব অ্যান্ড সঠিক নির্দেশনাগুলো ফলো করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমার মোস্ট অফ দ্য পেশেন্ট করতে চান না, বাট একটা সময় করেন। এটাও খুব ভালো লাগে যে অনেক পেশেন্ট আছে যে হার্ট অ্যাটাক হচ্ছে, তাও স্মোকিং ছাড়েনি, বাট আমার কাছে এসে স্মোকিংয়ের যে ইফেক্টসগুলো বুঝতে পেরে সেটা ছেড়ে দিয়েছে। বহু পেশেন্ট আমি পেয়েছি। সো অফকোর্স আমার কাজ হচ্ছে আপনাকে অ্যাওয়্যার করা, অ্যান্ড আপনি যদি অ্যাওয়্যার না হন, আপনি কখনো সুস্থ হবেন না। আপনাকে আমি ট্রিটমেন্ট দিব অ্যান্ড ট্রিটমেন্টে আপনার রেজাল্ট আসবে, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কোঅপারেট মি অর এনি আদার ডক্টরস হু আর প্র্যাকটিসিং রিজেনারেটিভ মেডিসিন। আমরা সেলফ ফাংশন ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো আপনি যদি আমরা একদিক থেকে ইমপ্রুভ করছি, আরেকদিক থেকে আপনি ড্যামেজ করে ফেলেন, ইট উইল নট গোনা ওয়ার্ক। সো দ্যাটস ওয়াই আসলে আমি রিজেনারেটিভ মেডিসিন ওই সকল পেশেন্টদেরকেই সাজেস্ট করি যারা আসলে আমাদেরকে হেল্প করবেন তাদের ট্রিটমেন্ট নিতে এবং রেজাল্ট পেতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ আজকে লাইভ করলাম, সো অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। সো আবারও বলছি, টেক হোম মেসেজ, যে কোনো রোগ বাড়িতে বসে পুষে না থেকে অবশ্যই আপনার নিকটস্থ ডক্টরের কাছে যাবেন। ডায়াগনোসিস হবে, আর্লি ডায়াগনোসিস হলে কনভেনশনাল মেডিসিন, রিজেনারেটিভ মেডিসিন, ফাংশনাল, বায়োলজিক্যাল যত অ্যাডভান্স সায়েন্স আছে সেটা আপনাকে হেল্প করতে পারবে। যত লেট হবে কোনো অ্যাডভান্স সায়েন্সে আপনাকে 100% হেল্প করতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। নেক্সট শনিবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের মোস্ট আস্কিং কিছু টপিক নিয়ে লাইফে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।